ছোটোবেলায় আমরা খারাপ ছাত্র ছিলাম, আমরাও যে প্রতিবার পরীক্ষার পরে মা বাপকে বলতাম যে পরীক্ষা স্যার সিলেবাসে বাড়ির থেকে প্রশ্ন করছে, অমুক করছে তমুক করছে। যে পরীক্ষায় আমরা 40 পাইতাম সেই পরীক্ষা অনেকে 80ও পাইতাম। কাজেই ভাই এইগুলি কইয়া একজনের সান্ত্বনা পাইতাম, বাট রিয়েলিটি হলো আমি আসলে 40 পাওয়ার স্টুডেন্ট। এটা হলো রিয়েলিটি। আপনি ভাই ইলেকশনে হারছেন, কথা হলো এটা হলো একদম বটম লাইন, আপনাকে মানতে হবে। বাট আমাদের প্র্যাকটিসটা খারাপ। প্র্যাকটিসটা খারাপ কেন আমি বলি আপনাকে। ঢাকা ইউনিভার্সিটিতে ভিপিজিএস এর পোস্টে ডিফারেন্স হলো ডাবলেরও বেশি, ঠিক আছে? এখন সেটাকে কারচুপি করে নিচ্ছে। অথচ বিএনপির সেন্ট্রাল লিডার যুবদলের একজন কি সভাপতি কি মুন্না, উনি দেখলাম কালকে বলতেছেন ঢাকা ইউনিভার্সিটি ইলেকশন নাকি শেখ হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংকেও হারিয়ে দিয়েছে। ভাই উনি তো আমার মনে হয় শেখ হাসিনাও বুঝে না, ইলেকশন ইঞ্জিনিয়ারিংও বুঝে না। তাহলে এই কথা উনি কী করে বললো? আমি তো আমি হতবাক হয়ে গেছি। ভাই আপনি বলার সময় কি সুপারলেটিভ ডিগ্রি ছাড়া আপনার কাছে আর কিছু নাই? এটা কোনো কথা? এত হয়েছে, শেখ হাসিনার চেয়েও বেশি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো একটা ডকুমেন্ট দেখেন না। আপনি যে কথাটা বলতেছেন, আপনি কিসের উপর ভিত্তি করে বলতেছেন? আপনার ছাত্র দলের আপনার কান্নাকাটির উপর ভিত্তি করে বলতেছেন, ওদের চোখের পানি দেখে বলতেছেন, নাকি আপনার কাছে কোনো সলিড ডকুমেন্ট আছে? দেখেন না ভাই, কেউ দেখাইতে পারছে? যত লোক নির্বাচন বর্জন করে, নির্বাচন ঝামেলা হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, সব ঠিক আছে, কিছু না হলে তো করে না, কিছু হলে করে। কিন্তু সেই জিনিসটা টোটাল ইলেকশনটাকে অগ্রহণযোগ্য করার জন্য পর্যাপ্ত কিনা, সেই ডকুমেন্টটা কোথায়? কেউ দেখাইছে পর্যন্ত? এই যে 5টি প্যানেল নির্বাচন বর্জন করলো, এটাকে আপনি কিভাবে দেখছেন? যে ওরা কারণ না মানে হেরে যাবে জেনে এটা তারা সরে এসছে? আমাদের দেশে এরকম ঘটনা বহুত হয়েছে, এরকম বহুত দেখছি। আর শেষ বেলায় এসে ইলেকশন থেকে আবার আপনাদের ওখানে ইলেকশন কমিশন একটা আছে, দেখলাম মেম্বার টেম্বার কারা কারা যেন আছে, ওনারা ইলেকশনের হয়ে গেছে, গুনাগুনি অর্ধেক হয়েছে, একজন গুনতে যে একজন টিচারও মারা গেছে, তারপরে ওনার মনে হলো আমার তো পদত্যাগ করার কথা ছিল, আচ্ছা ঠিক আছে পদত্যাগ করলাম। তো এইগুলি না মানুষের কাছে নিজেদেরকে হাস্যকর করে তোলা ছাড়া কিছু না। নাহরিন আই খান, আপনি তো সরে গেছেন এবং সেটাও নির্বাচনের প্রায় শেষের দিকে আর কি। তো আমি একটু ডিটেল শুনতে চাই। আপনাকে নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা হচ্ছে, নির্বাচনে বুথের কাছাকাছি গেছেন, উকিঝুঁকি দিয়েছেন। ঠিক আপনার বিশ্লেষণটা, একটু অভিজ্ঞতাটা শুনতে চাই, আর ঠিক কেন সরে আসলেন আপনিও? ঠিক আছে, প্রথমে একটু শুধরে দেই। শেষে রিজাইন করেছি কথাটা ঠিক নয়, বিকজ প্রসেসটা আমার হলে, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, মাসুদ কামাল ভাইকেও আমি উত্তরগুলো দিব। সেটি হচ্ছে যে আমি 10:30 থেকে যে অ্যানোমালিজ দেখেছি নিজের চোখে, এবং আপনি আমার ফোনে দেখবেন আমি প্রত্যেকটা কল আমি কাকে কতবার করেছি। আমি আমাদের ভিসিকে 22 বার কল করেছি সকাল 10:30 থেকে 11:15 পর্যন্ত। উনি একবারও আমার ফোন রিসিভ করেননি। হ্যাঁ, এরপরে আমি প্রক্টরকে ফোন দিই, এবং মানে এটা আমি বলে শুরু করছি এই কারণে যে আপনি বললেন একদম শেষে যে এই কাজটি করেছি, কথাটি ভুল। সারা দিন আমি নিজে ওখানে 2 ঘন্টা ইলেকশন বন্ধ রাখতে বাধ্য করেছি। খুবই দুঃখজনক, আমার খুব খারাপ লাগছে একজন শিক্ষক হিসেবে যে উনি বলছেন যে শিক্ষক রাজনীতির জন্য এটি হয়েছে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে এটির সাথে অন্তত আমি নাহরিন ইসলাম খান যে কারণে বের হয়ে এসেছি, এটার সাথে শিক্ষক রাজনীতির কোনো সম্পর্ক নাই। মাসুদ কামাল ভাইয়ের ছোট ভাইয়ের বউ আমার সরাসরি ছাত্রী, তাকে উনি জিজ্ঞেস করে, একটু ব্যক্তিগত কথা বললাম, জিজ্ঞেস করে পারেন যে ডক্টর নাহরিন ইসলাম খান কেমন শিক্ষক। আমার 2 যুগের ইতিহাসে কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের কোনো কমপ্লেন আমার এগেনস্টে নাই। তো সেই জায়গা থেকে আমি যখন এই কাজটি করেছি, তাহলে এটার পেছনে নিশ্চয়ই অনেক কারণ ছিল। কারণটি যদি আমি একটু শর্ট করে আপনাকে বলি, যে আমি যখন ওই বুথটাতে, এটা 15 নম্বর একটি হল, তো ওই হলে আমি যখন গেলাম, আমি বসে আছি, এবং যে দলের কথা আপনারা বলছেন, ছাত্র দলের কথা, ছাত্র দলের কিন্তু একজনও পোলিং এজেন্ট ছিল না, মানে অতগুলো মেয়েও ছিল না ছাত্র দলের পোলিং এজেন্ট দেওয়ার। পোলিং এজেন্ট ওখানে প্রায় 10 থেকে 12টা মেয়ে বসা, বিভিন্ন দলের। তো একজন পোলিং এজেন্ট এসে আমাকে বললেন যে ম্যাডাম দেখেন হাতে যে কালিটা দিচ্ছে, কালিটা উঠে যাচ্ছে। তো আমি একটা আবার আরেকজন এসে বললেন যে ম্যাডাম আমি সকালে ভোট দিয়েছি, আমার হাতে কালি দেয়নি। ভোটটা ব্যালট নিচ্ছেন, ভোট দিচ্ছেন, বের হয়ে যাচ্ছেন, তখন হচ্ছে গেটের বাইরে, যেখানে সবার চোখের বাইরে 2 জন মহিলা বসে আছেন, আমি তাদেরকে চিনি না, তাদের হাতে এই কালি। তো এটা আমি প্রশাসনকে জানাই এবং আমি রিটার্নিং অফিসারকে জানাই, এবং তারা আসলে এটাকে কোনো গুরুত্বের মধ্যে নেয়নি। আপনি দেখেন যে রিভার্স করে ফেলেছে জিনিসটাকে, কালি দেওয়ার বিষয়টাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা অ্যানোমালিস প্রথমে ধরা পড়লো। তারপরে যেটা হয়েছে যে আপনি
কোনোদিন শুনেছেন জেসিনাপা, মানে একটা ইলেকশন যখন হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, ভোটারের থেকেও গুরুত্বপূর্ণ কি জানেন? আমি বিশ্বাস করি ব্যালটের বক্স এবং ব্যালট পেপার। তো আমরা কিন্তু আগের রাতে ভিসির কাছে গিয়েছিলাম, ওনারা রাত 8টার সময় কোনো ধরনের সিকিউরিটি ছাড়া ব্যালট বক্স, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, ওনারা হলে হলে পৌঁছে দেন। তখন যখন আমরা কয়েকজন শিক্ষক এটা প্রতিবাদ করি না, আমাদের প্রো ভিসি শিক্ষা, উনি আমাদেরকে বলেন যে এটা কোনো বিষয় না, এটা নর্মাল একটা ইলেকশন, আমরা তখন প্রতিবাদ জানাই যে আপনি এটা করতে পারেন না। এবং ব্যালট পেপারটা যেখান থেকে ছাপানো হয়েছে, যে মেশিনটা আনা হয়েছে, আপনি দেখেন যে এই মেশিনটা, আমি যে কোনো দলেরই হোক, কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে কেন এটা করা হবে? এটা বিজি প্রেস থেকে হবে। এবং আপনি কোনোদিন শুনেছেন যে ব্যালটে কোনো ক্রমিক নম্বর থাকে না? দুই টাইপের ব্যালট তারা দিয়েছে। একটা ব্যালট হচ্ছে যেটা হলের স্টুডেন্টদের জন্য, সেটার মধ্যে মুড়ি আছে, নর্মালি ব্যালটে মুড়ি থাকে, আপনি ছিঁড়লে পরে একটা রেকর্ড থাকে। এবং যেটা সেন্ট্রালের, সেটা হচ্ছে একদম জাস্ট লুজ পেপার, সেটা কোনো ব্যালটে কোনো নাম্বার নাই। এবং আমার হলে, মানে আমি যেটা দায়িত্বে ছিলাম, সেখানে আপনার স্টুডেন্ট হচ্ছে 571 জন, ব্যালট দিয়েছে 629টা এক্সট্রা ব্যালট। জীবনে শুনেছেন ইলেকশন এক্সট্রা ব্যালট দেয়? এটা প্রত্যেকটি হলে হয়েছে। এবং আমার সামনে আমাদের প্রভিসি মহোদয় শিক্ষা, উনি এসে বলেছেন যে এই এক্সট্রা ব্যালটগুলো আলাদা সুরে একটা প্যাকেটে ভরতে হবে। আমি তখন যে রিটার্নিং অফিসার, তাকে এটা করতে দেইনি। আমি বলেছি যে না, আপনি এটা করতে পারবেন না। তো আমাদের এটা অনেকবারই হয়েছে যে মেয়েরা তো একটু জানেন অনেক ক্ষেত্রে অনেক রিল্যাক্টেন্ট হয়, তা এই ব্যালটগুলো হচ্ছে A4 সাইজের। সে ভোট দিয়ে ব্যালটটা খুলে এরকম নাড়াতে নাড়াতে এসছে। তখন আমি মেয়েটাকে বললাম যে এই তুমি ব্যালট ভাঁজ করো, যাও ভেতরে ঢুকো, ভাঁজ করো। তো মেয়েটা তখন ঢুকলো। তো সে যখন ব্যালটটা ওটা যে ঢুকলো, সে বের হচ্ছে না। তা আবার যখন সে ঢুকেছে, সে কেন বের হচ্ছে না এটা দেখার দায়িত্ব আমার। তখন আমি পর্দাটা ফাঁকা করে দেখলাম যে সে ব্যালট মুড়িয়ে এতটুকু করে ফেলেছে। তখন আমি বললাম যে ঠিক করে ভাঁজ করে আবার বের করে আনো। তো আপনি চিন্তা করে দেখেন যে মিস ইনফরমেশন কিভাবে ছড়ায়। এবং দেখেন এটা কিন্তু কোনো, ওখানে যে এতগুলো মেয়ে আমার পাশে পোলিং এজেন্ট, তারা কিন্তু কেউ ভিডিওটি করেনি। এটা বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর ক্যামেরা থেকে এটা দেয়া হয়েছে। তার মানে আপনি বুঝতে পারেন যে আসলে আমাদের যে নির্বাচন কমিশনার, যিনি প্রধান নির্বাচন কমিশনার, স্যার বলেছেন যে আমরা যদি কোনো জালিয়াতির কথা বলতে পারি, উনি চাকরি ছেড়ে দিবেন এবং উনি রিটায়ারমেন্টের টাকা নেবেন না। আমার ধারণা স্যার হয়তো, মানে ভোট জালিয়াতি বলতে জাল ভোট দেয়া বোঝায়, কিন্তু ভোটের যে একটা ইঞ্জিনিয়ারিং হয়, এইটা ওনার মাথার মধ্যে নাই। এখন আমি যে অ্যানোমালিসগুলোর কথা আপনাকে বললাম, আপনার কি মনে হয় না যে ব্যালট এবং ব্যালট বাক্স যেখানে নাই, এবং আরও ইন্টারেস্টিং কি জানেন, একটা ব্যালট পেপার গেছে, প্রার্থীর নাম নাই। আপনি জীবনে শুনেছেন কাগজে লিখে প্রার্থীর নাম লিখে ভোট দেওয়া হয়েছে? মাসুদ কামাল ভাইকে আমি বলছি যে আপনি এগুলো জানেন না। প্রার্থীর নাম নাই, নাম লিখে দিয়েছে। একটাই 3 জনকে ভোট দিতে হবে, সেখানে দিয়েছে কি একজনে টিক দিন, অথচ দিতে হবে 3 জনের। আপনি দেখেন অবস্থা। এবং এরকম প্রচুর ঘটনা ঘটেছে যে 46, 47, 48-এ যারা ভোটার ছিল, তাদের কোনো ভোটার মানে আইডেন্টিফিকেশনের ছবি ছিল না, কিচ্ছু ছিল না। এবং এটা ওই হলগুলোতে এটা মানেনি, এটা মিলিয়ে দেখেনি। তার মানে যে আসেনি তার ভোটটা দেওয়া খুবই ইজি ছিল। এবং কি করেছে জানেন, অ্যাপ্লিকেশন নিয়ে কিছু ছেলে মেয়ে এসছে, আমার কাছে ছবি আছে, আমি নিয়ে এসেছি। সেখানের মধ্যে লেখা যে আমার ভোটার লিস্টে নাম ওঠে নাই, ইলেকশন কমিশন যাতে তাকে পারমিশন দেয়, প্রপোজ সিল দিয়ে ওই মুহূর্তে তাকে ভোটার বানিয়ে ভোট দেওয়ানো হয়েছে। তাহলে এই যে অ্যানোমালিস কথাগুলো আপনার বললাম, আমার মনে আপনি হয়েছে, কি মনে করেন? আমরা তো দেখছি যে ফলাফল প্রকাশিত হলো, সেলিব্রেশন চলছে, আপনি কি মনে করেন যে নির্বাচন আসলে সবাই বর্জন করা উচিত, এবং আসলে যারা বর্জন আমি করেছে যেটা বলি যে আমার জায়গা থেকে আমি বর্জন করছি, কারণ আমার মনে হচ্ছে দেখেন, মানে যে কথাটা বলা হয় দলীয় শিক্ষক, এটার সাথে স্নিগ্ধা করেছে, সিগনা রেজওয়ানা। সো এটা তো আসলে দলীয় কোনো কিছু না। মনে হয়েছে যে একজন শিক্ষক এবং ব্যালটে এটা আমি বর্জন করতেই পারে, অন্যকে বর্জন করলো কি না করলো সেটা তো আমার কনসার্ন না, আমি আমার জায়গা থেকে। কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা দল, ইভেন ছাত্র শিবির, তারাও কিন্তু বলেছে যে এই ইলেকশনটা নিরপেক্ষ হয়নি, তার অনেক কমপ্লেইন আছে তাদের। তো এই জায়গা থেকেও যদি আপনি দেখেন, কমপ্লেইন কিন্তু কোনো দল নাই যে করে নাই, তার মানে এটা একটা প্রশ্নবদ্ধ ইলেকশন হয়েছে। এবং যদি সেটাই হয়ে থাকে, আপনি বলেন পৃথিবীর কোনো জায়গায় একটি ইলেকশনে এই ধরনের কমপ্লেইন যদি সব জায়গা থেকে আসে, সেই রেজাল্টটাকে প্রকাশ করা উচিত হয়েছে?
আসবো আপনার কাছে। আপনি মনে করছেন যে রেজাল্টটা প্রকাশ করা উচিত হয়নি, এটা স্থগিত করে স্থগিত আবার করে, হ্যাঁ, সেটা ইলেকশনটা অন্য কিছু দিলে করতে ভালো পারে। হতো। জি। এতগুলো অভিযোগ যে নির্বাচন নিয়ে হলো, এই ছোট একটি নির্বাচন, এবং সেই নির্বাচনটা হওয়ার পর প্রায় 3 দিন পরে আমরা ফলাফল পেলাম, যেখানে কিনা ভারতে 80 কোটি জনসংখ্যা একটি দেশে 3 দিন লাগে, সেখানে এই সামান্য সংখ্যার ভোটারের ইলেকশনও দীর্ঘ সময় লাগলো। ইলেকশন ইঞ্জিনিয়ারের কথা শুনছি, আমরা অমোচনীয় কালির কথা শুনছি, মুছে মুছে যাচ্ছে। এইসব অভিযোগের পরে আপনি কি মনে করেন ওসমান হাদি যে এই নির্বাচনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখার জন্য স্থগিত করে আবার নির্বাচন দেওয়া উচিত ছিল কিনা? ধন্যবাদ আপা। প্রথমত হলো যে আমি বরং এটাকে একটু অন্যভাবে বুঝতে চাই, এটা যে ধরেন আমাদের তো সামনে জাতীয় নির্বাচন আছে, তো জাতীয় নির্বাচনের প্রস্তুতিটা কেমন হবে বা হতে পারে এটার জন্য মনে হয় আমাদের এই নির্বাচনগুলো সামনে রাখা জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 ভোটার ছিল ডাকসুতে, এবং এখানের ধরেন ভাই যেটা বললো যে শিক্ষক রাজনীতি, এটা তো ভিন্ন আলাপ, তবে এটা তো বাস্তবতা যে ধরেন আমরা যে সারাদিন ছাত্র রাজনীতি নিয়ে কথা বলি, শিক্ষকদের মধ্যে যখন সাদা দল, নীল দল, বিভিন্ন কালারের দল হতে থাকে, তখন তো তার প্রধান দায় বর্তায় যতখানি শিক্ষক তার থেকে সেই দলের তিনি একজন অ্যাক্টিভিস্ট। এটা আসলে তাকে প্রেশার দেয়, মানসিকভাবে প্রেশার তৈরি করে। তো আমাদের কবে হবে জানি না, কিন্তু এরপর প্রত্যাশা করতে তো আর ক্ষতি নাই। অন্তত বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বলে যা বলি, এগুলো নিষিদ্ধ করার আগে শিক্ষক রাজনীতি, শিক্ষকদের রাজনীতি থাকবে, সেটা ভিন্ন, তাদের অ্যাক্টিভিজম থাকতে পারে, কিন্তু সরাসরি একটা দলের সাথে এভাবে যখন হয়, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, আমি সবার কথা বলছি, তখন ওই শিক্ষকের তো দায় থাকে ওই দলের ছাত্র সংগঠনকে যে কোনোভাবে সার্ভ করা। তো এটা তো আমাদের জন্য একটা, হ্যাঁ, এরপর অল্প কিছু মানুষ শিক্ষক হয়তো থাকেন। আমরা যেটা বুঝতেছি যে ডাকসু আর ডাকসু হয়ে গেল, তারপরে সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে, এরপরে হয়তো আরো কেউ কেউ ছাত্র সংসদ নির্বাচনের চেষ্টা করবে। এখন আমার যেটা কথা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা যদি ধরেন স্থগিত করে দেওয়া হয়, করার পরে আবার নতুন করে শুরু হয়, তা আমরা কি এই গ্যারান্টি দিতে পারি যে তখন উইদাউট এনি কমপ্লেইন একটা ইলেকশন হয়ে যাবে? মানে কমপ্লেইন ছাড়া দুনিয়ায় কোনো ইলেকশন হবে না। ফ্যাক্ট ইজ এই কমপ্লেইনটার স্ট্যান্ডার্ড কি, সেটা কি ইলেকশন ক্যান্সেল করবার মতো কমপ্লেইন, কিন্তু এই ইলেকশনে আসলে ইঞ্জিনিয়ারিং হলো কিনা, কেউ এখন ভিকটিম হলো কিনা, সেটা আমরা কি করে আপনার এখন মাধ্যমে জানবো? যেটা জানাতে চাই, আপা আছেন, আপনার মাধ্যমে জানাতে চাই, তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উচিত যে এই যে কমপ্লেইনগুলো আমলে নিয়ে একটা স্বাধীন তদন্ত কমিশন করুক, এবং তদন্ত কমিশন করে বলুক যে এই ক্ষেত্রে কিভাবে এটার উত্তর কি, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা একদম প্রত্যেকটা প্রশ্নের আবার উত্তর দিক, যে আমাদের ব্যাপারে এই প্রশ্ন এসছে, আমরা এখানে ম্যাডাম বলেছেন একটা যে তাহলে 31টা ব্যালট বেশি ঢুকেছে, তাহলে এটা কয়টা হলে ঢুকেছে কেন, তাহলে 31টা ব্যালট যদি বেশি ঢুকে সেই 31টা ব্যালট আবার ইনটেক ফেরত এসেছে কিনা, ফেরত আসলে তাদের হাতে আছে কিনা। এখন মুশকিল হয় কি জানেন, এরকম তুমুল ঝামেলার পরেও যারা বিজয়ী হয়, আমাদের প্রশ্নটা সবসময় ওই বিজয়ীদের দিকে ছুড়ে দেই, কিন্তু আমরা একটা খেয়াল করি না। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটা ঘটেছে, সাদিক কায়েম অলমোস্ট 15,000 ভোট পেয়েছে। তা আমরা বিভিন্ন ঘরানা থেকে বুঝবার চেষ্টা করেছি, কথাবার্তা বলে, সবারই তো ভার্সিটিতে ভাই বন্ধু থাকে, অথবা বোঝা যায় যে শিবিরের নিজস্ব ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 থেকে 5,000, এর বেশি না, মানে কখনোই 5,000-এর বেশি না, 4 থেকে 5,000। তো এই যে সাদিক কায়েম তার 3 গুণ ভোট পেল, আরো 10,000 তো তারা নন শিবির তাকে ভোট দিল। ব্যাপার হলো আমরা যদি বরং এই জিনিসটাও ফোকাস করি যে এই একটা ছেলে একটা মেয়ে, আপনি দেখেন অভূতপূর্ব একটা ঘটনা কি ঘটেছে, যে আমি তো ওদিন সারা রাত সজাগ ছিলাম আমাদের ক্যাম্পাসের খোঁজ নেওয়ার জন্য, যেহেতু ডাকসু একটা জাতীয় চরিত্র ধারণ করেছিল। এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলের মেয়েরা, আপনি নিজে খেয়াল করবেন কিনা, যে আমরা প্রথম ভেবেছিলাম কি সকালবেলা করে এরপরে হাতে মেহেদি দিয়েছে লাইলাতুল ইলেকশন, রাত 3টে ছবি আপলোড করেছে সবাই মিলে, এরপর সকালের দল বেঁধে ভোট দিয়ে তারপর ঘুমিয়েছে। হবে কি, আমরা যদি যে কোনোভাবে ইলেকশনগুলো স্থগিত করি, তাহলে এই যারা এত উদ্যম নিয়ে ভোট দিয়েছেন, আপনি তাদেরকে আর কেন্দ্রে আনতে পারবেন না। রাদার হলো আপনি যে কেন্দ্রে নিয়ে সমস্যা আছে, এই কেন্দ্র নিয়ে একটা ইনভেস্টিগেশন করেন। এই কেন্দ্রে যদি 1,000 ভোট থাকে, তাহলে আপনি খেয়াল করবেন যে এই 1,000 ভোট যদি পুরো উল্টো দলে যায়, তাহলে কি ইলেকশনের পুরো রেজাল্ট বদলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, তাহলে অফকোর্স আবার সেই কেন্দ্রে নতুন ভোট হতে হবে। আর যদি আপনি দেখেন যে না 1,000 ভোট আছে, সেই 1,000 ভোট সম্পূর্ণটাও যদি উল্টো কারো দলে যায়, তাহলে আর চেঞ্জ হবে না, তাহলে আপনি সরি বলবেন। যে এখানে আমাদের ম্যাডাম যে কথাটা বলছিলেন, আমার মনে হয় উনি যেটা বলছেন, ইটস অল অ্যাবাউট মিসম্যানেজমেন্ট। এটা জাহাঙ্গীরনগরে প্রচুর মিসম্যানেজ, মানে এই জন্য তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে কথাটা বলেছে, এখন ম্যাডামকে আমি ওটা অভাবে নিচ্ছি না, কিন্তু আমি বরং আপনাকে বলতে চাই, পাপিয়া আপার আমি একটা বক্তব্য দেখলাম, আমি মানে হতাশাও তো মাঝে মধ্যে প্রকাশ করতে হতাশ লাগে
তিনি বলছেন হাসিনা যেভাবে 111 করে তারপরে ক্ষমতা এসেছে, আপনি 111-এর সাথে তুলনা দিচ্ছেন ডাকসু জাকসু, যেখানকার যেসব কোনো পলিটিক্যাল পার্টির বাহিরেও ছেলেমেয়েরা প্রচন্ড উদ্যম নিয়ে ভোট দিয়েছে। আপনারা এইসব কথাবার্তা বলে আসলে কি অ্যাচিভ করতে চান? আমার ধারণা ওনারা একে তো হচ্ছে দলে, বিএনপি তো বড় দল, তো এখানে তো প্রচুর ঠেলাঠেলি চলে, কে একটু সামনে যাবে পিছনে যাবে, তো ওইরকম প্রচুর কথা বলে ওনারা হাইকমান্ডকে খুশি করতে চান যে কোন কথাটার কারণে তাকে একটু পিক করে 2টা শোতে পাঠানো হবে। কিন্তু এই ম্যাক্সিমাম কথাগুলো যে কিভাবে ব্যাকফায়ার করে তার প্রমাণ হলো আমাদের মহামতি, কি বলবো, আমাদের ফজলুর রহমান খান সাহেব, তারপরে হাবিব ভাই থেকে শুরু করে আর কয়েকজনের কর্মকাণ্ডে। এটা কি ব্যাকফায়ার করেছে বলে আপনি মনে Of করছেন? course, এটার আপনি- প্রভাব এই নির্বাচনে আছে বলে আপনি Of মনে course করছেন? আছে, নইলে যে আচ্ছা। ছেলেমেয়েরা স্বাভাবিকভাবে শিবির করে না তারা 10% হতে পারে। আমরা বিএনপি জামাত অন্যান্য দলের মধ্যে প্রচন্ড ঝগড়া থাকবে, কিন্তু অফকোর্স সে যদি কাউকে গালিও দিতে চায় নতুন গালি আবিষ্কার করতে হবে। হাসিনার ভাষায় গালি সেটাই দেওয়া যদি যাবে হয় তাহলে মেঘমল্লার কি করে এত ভোট পেল? ওকে, এটা তো ভালো হিসাব। এই কথাটা কেউ বলতেছে না যে মেঘমল্লার কিভাবে ভোট পেল। প্রথমত মানুষ তাকে ভোট দিয়েছে। না, দ্বিতীয় প্রশ্ন কিন্তু আপনি হলো, যেটা বলছেন হ্যাঁ, যে এই ট্যাগিংটা, হ্যাঁ। সেক্ষেত্রে রাজাকারের কথা আপনি বলছেন এবার যে খেয়াল বলা করেন, হচ্ছে, মেঘমল্লার তো সেটা জগন্নাথ তো হল থেকে ভোট মেঘমল্লার পেয়েছেন রাজনীতিতে কতজন? মুক্তিযুদ্ধের দেখেন, কথা আপা মেঘমল্লা এখন- অনেকবার এই বলেছেন। কথাটা বললে খারাপ দেখা যাবে, তবুও বলি সেইটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাদিক কায়েম 10টা ভোট পেয়েছেন, এবং এটা বাংলাদেশের বাস্তবতা। যিনি 15,000 প্রায় ভোট পেয়েছেন, তিনি জগন্নাথ হল থেকে এই পুরো প্যানেলের সব থেকে যিনি বেশি ভোট পেয়েছেন তিনি আমাদের ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম জুমা 49টা ভোট পেয়েছেন। এখন তাহলে বাকি ভোট কোথায় গেছে? এখন আমরা যত বলি না যে আমরা সাম্প্রদায়িক কথা বলি, কিন্তু একটা হলো কথা বলা, আর একটা হলো এটা ফ্যাক্ট হিসেবে কি আছে যে সাদিক কায়েমরা। আবার দেখেন তাহলে বিএনপির যে ভিপি প্রার্থী আবিদ ভাই, উনি কিন্তু প্রায় 1200 ভোট পেলেন জগন্নাথ হল থেকে। বলেন তো হামিম কয়টা পেল? হামিম কেন এত ভোট পেল না? এখানে তো শামীম কাদের ভোট পেয়েছে, কারা কিভাবে কাদেরকে ভোট দিয়েছে, অনেক হিসাবই আছে। এরপরও আমরা অনার করতে চাই। দেখেন, ট্যাগিং ছাড়া কোনোদিন পলিটিক্স হয় না। ওই আমলেও ফজলুল হক সাহেব, ভাসানী সাহেব একে অপরকে, কিন্তু সেটার ভাষাটার প্যাটার্নটা মুশকিল হলো। আমরা এখন কোন ট্যাগিং এর কথা বলছি? যেই ট্যাগ হাসিনা দিয়ে তার দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে, এই সবারই দুনিয়ার পাকিস্তানি বানাই দেয়া। ইভেন ধরেন এই যে জামাত বলেন, শিবির বলেন, ওরাও কি কোনোদিন পাকিস্তান চাইতে চায়? দেখেন 24-এর জেনজির প্রতি আমার যে কারণে অসীম শ্রদ্ধা। হাসিনা ভারতে পালাইলো, এরপরও আমি আজ পর্যন্ত এই জুলাইয়ের কোনো সামনের সারির যোদ্ধাকে দেখি নাই তারা বলতে যে আওয়ামী লীগের সবাই ভারত চলে আমরা যায়। ট্যাগিং নিয়ে কথা বলবো, অবশ্যই কথা বলবো। সেখানে একটি বিষয় আমি একটু আনতেই চাই, সেটা হলো যে কিন্তু ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিজয়ী হয়েছে। সেই জায়গায় কিন্তু আপনার সংগঠনেরও একজন প্রার্থী এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে আছে, ফাতিমা তাসনিম জুমা, রাইট? কিন্তু আমরা এখান থেকে দেখছি যে একদিকে এই শিবিরের যে নেচারটা এখানে সামনে এসছে, স্টুডেন্টসদের সামনে যেভাবে নিজেদের তুলে ধরেছে, সেটা হচ্ছে এক ধরনের সেকুলারকে এন্ডোর্স করা, নিজেদের মধ্যে অ্যাকোমোডেট করার একটা প্রবণতা তারা। আর ছাত্র শিবির, প্রথমত হলো আপা, এই প্রশ্নটা জামাত বা শিবিরের তরফ থেকে কেউ দিলে ভালো হতো। এর না, বাইরে আমরা এই আমরা তো বিষয়টা দেখব, নিয়ে আমরা কথা বলবো, সেক্ষেত্রে আমার যেটা কথা বলবো, ধারণা, আমরা যতটুকু দেখি আমরা এখনো যেটা পর্যন্ত দেখি এটা আপাত বলতে পারি, দৃষ্টিতে সেই আমার জায়গা ধারণা থেকে। আপা যে শিবিরের বোঝাপড়া আর জামাতের বোঝাপড়ার মধ্যে অনেক ফারাক আছে। বিশেষ করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা তারা জানি, এমনকি শিবির এমন আর ঢাবি শিবির, এই দুটোর মধ্যেও তাদের নিজস্ব অনেক বোঝাপড়ার জায়গা, অনেক মানে ফারাক আছে। যেমন এটা অনেক সময় শিবিরের তরফ থেকে ঢাবি শিবিরকে বলাই হয় যে তারা বেশি এক ধরনের সভরেন্টি এক্সারসাইজ করে, তারা মূল কমান্ড থেকে বাহিরে এসে কথা বলে। তো আমি বরং যেটুকুন বুঝি সেটা হলো, এটা এবার কাজ করতে গিয়ে আমাদের জুমা বলল যে জামাত ইসলামও অনেক সময় অনেক কিছু চায়, যেটা শিবির যদি ওটাকে অ্যাকনলেজ না করে তাহলে সেটা শিবির করে না, এবং সেজন্য জামাতকে তারা জবাবদিহি করে না। এরকম কিছু জায়গায় হয়েছে, যেমন জামাত এটা এরকম চাচ্ছে কিন্তু শিবির মনে করছে না এটা এরকম হবে না। এর একটা এটা পারে কেন কিন্তু এটা বলেও দেই। যে শিবির জামাতকে এম্পাওয়ার করছে, শিবিরের এই বিজয় তো জামাতকে জাতীয়ভাবে এম্পাওয়ার করছে, এবং জাতীয় রাজনীতিতে আগামী জাতীয় না, সংসদ এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা ব্যাপার নির্বাচনেও আছে। কিন্তু এটা বিশাল প্রভাব রাখবে বলে আছে, অনেকেই কিন্তু মনে এখানে আমার যেটা মনে রাখছেন। হয়, সেই শিবিরকে তারা কতটুকু না আপা, 100% আমার একটু এখানে যে শিবির জামাতকে এম্পাওয়ার করছে না, এটা প্যাসিভ মুডে এরকম হতে পারে। জামাত এটাকে ইউটিলাইজ করে যদি এম্পাওয়ার্ড হয়, এটা একটা ব্যাপার যে ইনবিল্ট হয়ে যাচ্ছে, কিন্তু শিবির বলতো শিবিরকেই এম্পাওয়ার করছে। এর একটা কারণ আমি আপনাকে বলি, যেমন এটা আমরা এবার জানলাম বিকজ যেহেতু এটা নিয়ে প্রচুর আপনারা জানেন যে শিবির এখানে বড় কাজ করেছে, ফান্ডের দরকার ছিল, আমরা জানবার চেষ্টা করলাম। তখন আমরা জানলাম যে জামাতে ইসলামের কেন্দ্রীয় কমান্ড থেকে ঢাবি শিবিরকে 1 টাকাও দেওয়া হয় নাই,
মানে জামাতের কাছ থেকে টাকা নিলে শিবির বেশি দায়বদ্ধ থাকবে, এই জন্য তাদের অ্যালামনাই থেকে টাকা নিয়েছে। মানে ধরুন শিবির করেছে কিন্তু জামাত করে না, এরকম হাজার হাজার মানুষ আছে আচ্ছা, আমেরিকা কানাডায় থাকে, তাদের কাছ থেকে টাকা এটা নিয়েছে। এটা শুনতে অনেক ভালো লাগছে, কিন্তু আসলে রিয়ালিটি কি আমরা আমরা তো শুনেছি। জানি এবার সেটা, এটা হ্যাঁ, media আমরা বার একটা করবে বিষয়ে যে কথা আসলে বলবো। কতটা, হ্যাঁ। মাসুদ কামাল, আমি আপনার কাছে এটা শুনি যে ট্যাগিং এর রাজনীতির কারণেই কি ছাত্রদল পরাজিত হয়েছে বলে আপনি মনে করেন কিনা, যেটা ওসমান হাদি ইন্ডিকেট করছেন, আপনি কি সেটা মনে করেন কিনা? আর যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি যে শিবির নিজেদের যেভাবে তুলে ধরছে, শিবির আসলে জামাতকে কতটুকু প্রভাবিত করতে পারবে? কারণ শিবির তো একরকম, আমি বলছি যে এম্পাওয়ার করছে জামাতকে ইন আ সেন্স, যে জামাত তো ডেফিনেটলি যেমন এখন আপনার সবাই ঐক্য হয়ে একটি আন্দোলন তারা করতে যাচ্ছে পিআরের দাবিতে এবং জাতীয় পার্টি সহ 14 দলের জোট নিষিদ্ধের দাবিতে। এই দাবিগুলো আগেও ছিল, কিন্তু অনেকেই মনে করছে সেটা এখন আগের চেয়ে স্ট্রং হবে, এমনকি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তারা ভালো করতে পারে। সেই জায়গা থেকে বলছি যে আসলে জামাত কতটুকু শিবিরের রাজনীতিকে নেবে। বলছি তার আগে আমি জাহাঙ্গীরনগরের পয়েন্ট একটু বলে দিই, যেহেতু ওখানে আমার প্রসঙ্গটা তুলেছেন। এটা হলো যে ওনার কথাগুলো শুনলাম আমি, তো আমার কথা হলো কি, যখন আপনি দেখলেন কয়েকটা পয়েন্ট, এখানে কালির পয়েন্ট, ব্যালটের মধ্যে কোনো নাম্বার নাই, এই পয়েন্ট, ব্যালটের সংখ্যা বেশি, এটা তো আপনি শুরুর দিনই দেখছেন, নির্বাচনের শুরুর আগেই দেখছেন। না, কেন দেখবেন না? নির্বাচনের আগে কিভাবে নির্বাচনের দেখবো? দিন দেখেছে, যেদিন নির্বাচনটা স্টার্ট হচ্ছে তখনই হ্যাঁ, তো দেখেছেন। 10:30টার সময় তো আপনাকে বললাম যে আমি 10:30 থেকে ভাইস চ্যান্সেলরকে তখন ফোন আপনি করছি একটা 22 প্রেস বার। কনফারেন্স করলেন না কেন? না, সবাইকে ইনফর্ম শুনেন, করলেন না কেন? স- আমরা দুই- দেখেন আপনাকে তো- আপনি কি করেছেন, এটা কিন্তু আপনি বলছেন, এটা কিন্তু আমি দেখিনি। না, আপনি বলেন আমি আপনাকে ততটুকু দেখেছি যতটুকু আপনার ব্যাপারটা মিডিয়াতে এসেছে। বলেন। আর মিডিয়ার কথাটা তো আপনি যদি ওই দিনই ঘটে, যেদিন ইলেকশন হয়েছে, আপনি যদি ওই দিনই ফার্স্ট আওয়ারে দেখে যদি আপনি রিজাইন করতেন যে এটা আমি করবো না, শুনেন, আমি তাহলে তো হয়ে যেত। আমি কি উত্তর দিব এখন নাকি বলেন, না, কামাল না, ভাই আগে আপনি বলে আসলে- দিবেন? এটা শুনে নিন, সমাধান আচ্ছা, হয়ে যাক। শুনে নিন। এটা আচ্ছা, সমাধান হয়ে এটা যাক, হ্যাঁ। সমাধানটা আমি আপনাকে করি। আমি তো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হ্যাঁ, তো আমি যে কাজটি করেছি, যেটা আমার করার দরকার ছিল, আমি মনিটরিং সেলে ছিলাম। সো যখনই আমি অ্যানোমালিসটা দেখতে পেয়েছি এবং মেয়েরা যখন দেখেছে, তখনই আমি প্রশাসনকে জানিয়েছি। যেটা কখন? করার আপনাকে বললাম তো 10:30টায় ভোট মানে শুরু হয়েছে নির্বাচন যখন 9টায়। শুরু হয়েছে তার এক হ্যাঁ, ঘন্টার মধ্যে। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে আপনাকে আমি কল রেকর্ড দেখাবো। না, না, ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে। মানে আমি বলছি, আপনি এটা ধরেন মোটা দাগে অনেক কিছু বলে দেওয়া যায় কামাল ভাই, হ্যাঁ, কিন্তু যে যখন দায়িত্ব থাকে তখন তাকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আপনি কি করে ভাবলেন যে প্রথম মানে 1 আওয়ারের মধ্যে দেখে আমি রিজাইন করে দিব? আমাকে চেষ্টা করতে হবে না যে ঠিক আছে, ইলেকশনটা? চেষ্টা করেছেন, না, হ্যাঁ। আপনাকে এটা শুনতে হবে আমার কথা, কারণ আপনি ঢালাও ভাবে যদি আপনি এইভাবে বলে দেন, এটা তো হবে না কামাল ভাই। কারণ ওই সিচুয়েশনের মধ্যে আমি ছিলাম, আপনি ছিলেন না, এবং ওখানে হাজার হাজার ছেলে মেয়ে ছিল, আমি তো আগেই ক্যামেরা বললাম, ছিল। তো আমি সেজন্য আপনার আমি তো কর্মকাণ্ড শেষ করি। সম্পর্কে জেনেছি সেটা মিডিয়ার হচ্ছে মাধ্যমে। যে মিডিয়ায় যেটা এসেছে, মিডিয়ায় সাড়ে এসেছে। 10টার সময় এটা জানানোর পর আমি ভিসি কে ফোন করেছি 20 থেকে 22 বার। আমার কল রেকর্ড আছে, উনি আমার ফোন ধরেননি। ট্রেজারার না, আমাদের প্রক্টরকে ফোন করলাম, তাকে জানাতে হবে। প্রক্টর কয়েকবার ফোন করার পরে উনি ফোনটি ধরলেন, এবং ধরে উনি আমাকে বললেন এটা অসম্ভব বিষয়, আমি বিশ্বাস করি না যে কালি উঠে যায়। উনি নিজে আমাকে এটা বললেন। হ্যাঁ, তখন আমি বলছি, আপনি বলছেন অসম্ভব বিষয়। উনি বলে যে হ্যাঁ, এটা অসম্ভব বিষয়। এরপরে আমি আরো কয়েকজন শিক্ষককে লাগাতার ফোন দিলাম, এবং এখানে অনেক মেসেজ আছে যে কয়েকজন লিখেছে নাহিন আপাকে কেউ হেল্প করেন। দেখেন, আমার দুঃখের জায়গাটা কিন্তু শুধু খালি ইলেকশন নিয়ে না। একজন নারী শিক্ষক যিনি একটা নির্বাচনের দায়িত্বে আছেন, তিনি যখন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে নীতি নির্ধারক, সবচেয়ে পাওয়ারফুল লোকজনকে 20টা 25টা 30টা কল দেয়, এবং তখন যারা ফোনটি ধরেন না, তার মানে ওইখানে কি আমার সিকিউরিটি ছিল? সেখানে তো আমার সিকিউরিটি ছিল না। তো তারপরে যেটা হয়েছে, তারা এসে আবার ইলেকশনটাকে ঠিক করার চেষ্টা করেছেন। এই চেষ্টাটা ধরেন আমি কিন্তু তখন দায়িত্ব নিয়ে 1.5 ঘন্টার মতো, আপনি যেটা বলছেন যে আমি কেন তখনই বের হয়ে প্রেস কনফারেন্স করলাম না, আমি 1.5 ঘন্টার মতো ইলেকশনটা বন্ধ রেখে নর্মাল করার চেষ্টা করলাম, এবং আসলেন আবার শুরু হলো, তখনই আমরা পেলাম মাটির মধ্যে ব্যালট পেপার পড়ে আছে। এটা ছবি আছে, মাটির মধ্যে ব্যালট পেপার পড়ে আছে। তখন আমরা জানতে পারলাম ইভেন যে ট্রাঙ্কে করে আপনার ভোটার লিস্ট ইগুলো আসে, ব্যালট পেপারগুলো আসে, কোনো সংখ্যা লিখে দেয়নি যে এই প্যাকেটের মধ্যে 100টা আছে, তাই না? একটা হলে স্টুডেন্ট আছে 299, আপনার ব্যালট পাঠিয়েছে 400টা। এবং ইন্টারেস্টিং হচ্ছে, এই মুহূর্তে আমি একটা মেসেজ পেলাম যে এইখানে একজন স্টুডেন্ট বলেছে যে তাকে আমার ফলাফল ঘোষণা করে প্রথমে বলা হলো পাশ করেছি, এরপর সাত্তার স্যার কল দিয়ে বললেন 42কে ভুল করে 82 বলা হয়েছে, ভোট কাস্ট হয়েছে 469টি, কিন্তু ভোট হিসেব করে নাকি 513টি হয়েছে, আমার ভোট নাকি হয়েছে 22। কারণটা হলো কি, দেখেন এখানে জাতীয় নির্বাচনের প্রভাব ডাকসু নির্বাচনে পড়েছে, এবং প্রত্যেকটা জাকসুতেও পড়বে এবং রাকসুতেও পড়বে। এটা জাতীয় নির্বাচনের প্রভাবটা পড়বে।
আমি দুটো কারণ বলি আপনাকে। এক নম্বর কারণ হলো, যেমন আওয়ামী লীগ আমলে বিএনপির কোনো নেতা কিন্তু থানা পর্যায়ের নেতা, উপজেলা পর্যায়ের নেতা কিন্তু এলাকায় থাকতে পারতো না, সবার নামে 10টা 20টা করে মামলা ছিল। যেই আওয়ামী লীগ চলে গেছে, মানে আওয়ামী লীগের নেতারা পালাই গেছে, যারা এখন আছে অবশিষ্ট তাদের নামে কিন্তু ঠিক এর চেয়েও দ্রুত বেগে এই 10টা 15টা 20টা করে মামলা কিন্তু হয়ে গেছে। হওয়ার কারণে তাদের অনেকেই এলাকা ছাড়া এবং দৌড়ের উপরে আছে। এই মামলাগুলির বাদী কারা? 95% ক্ষেত্রে মামলার বাদী হলো বিএনপির লোকজন, এরা আসছে। তো ওরা যখন দেখছে যে বিএনপির কারণে আমার ফ্যামিলি তছনছ হয়ে যাচ্ছে, বিএনপির কারণে আমার বাপ দৌড়ের উপরে আছে, ভাই পালাই আছে, তখন তারা কিন্তু আর বিএনপির প্রতি কোনো ভালোবাসা অনুভব করবে না। প্রেম একতরফা হয় না ভাই। তখন তারা বিএনপির হাত থেকে বরং বাঁচার জন্য বিকল্প ভালো হিসাবে জামাত শিবিরকে ভোট দিচ্ছে। আর একটা কারণ বলি, বিএনপির লিডাররা সারাক্ষণ এমনভাবে কথাবার্তা বলেন যে মানুষ ধরেই নিয়েছে ওনারা ক্ষমতায় আসতেছেন। খালি ফেব্রুয়ারি মাসটা আসতে যা বাকি, আসলেই সবকিছু ঠিকঠাক বিএনপি ক্ষমতায়। আপনি কি মনে করছেন যে এখন তাদের আমি কিছু এই মানসিকতার জায়গায় কোনো ভাই, পরিবর্তন আমার আসবে? ওটা পরে বলতেছি। আমার মনে করা কিছু যায় আসে না, আমি কেউ না। কিন্তু ঘটনা যেটা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য আতঙ্কটা কি বলেন তো? আতঙ্ক হলো গণরুম, আতঙ্ক হলো পরীক্ষার আগের রাতে মিছিলে যাওয়া। এটা কারা করতো? ছাত্রলীগ নাম নেওয়ার কোনো লাভ নেই। ছাত্রলীগ কিন্তু ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো সরকারি দল। ছাত্রলীগ যদি সরকারি দল না হইতো এই পাওয়ার দেখাতে পারতো না। আবার এর আগে যখন ছিল বিএনপি, যখন ক্ষমতা ছিল, তখনও বিএনপি ছাত্র দল একই কাজ করতো। মানে সরকারি দল হলো এখানে ইম্পর্টেন্ট। তো যখন বিএনপি লিডাররা বলে আমরা ক্ষমতায় এসেই গেছি, তখন সাধারণ ছাত্ররা এই কোয়েশন করে দেখছে যে যাদের আমি এখন ভোট দেবো আগামী ফেব্রুয়ারির পর যারা সবাই সরকারি দল হয়ে যাব, তখন আমাদের কি হবে? আবার সেই গণরুম, আবার সেই মিছিল। এই ভীতির কারণেও কিছু ভোটে দিয়ে গেছে। 3 নম্বর কারণ হলো, যেটা বলে শেষ করি, প্রার্থী যে আছে সেই প্রার্থীর ব্যক্তিগত যে অবয়ব, ব্যক্তিগত যে চালচলন, তার যে সামাজিক অবস্থান। হ্যাঁ, বলবেন যে বিএনপি তো গত 17 বছর 16 বছর ক্যাম্পাসে যাইতে পারে নাই, আপনার শিবির তো ওদের আঁচলের নিচে ছিল, সবই সত্য। কিন্তু যারা ভোট দিবে তারা এই আঁচলের নিচে থাকাটার, ব্যক্তিটার চারিত্রিক বৈশিষ্ট্য তো 17 বছর ধরে দেখছে, তার মধ্যে নিশ্চয়ই কিছু ভালো পেয়েছে। এবং আমি মনে করি তুলনামূলকভাবে শিবিরের প্যানেলের লোকগুলিও বেশ ভদ্র। আপনি বলছেন যে ছাত্র দলের প্যানেলের যারা প্রার্থী তাদের আচরণ তুলনামূলকভাবে খারাপ? এদের তুলনায় খারাপ বলছি না, ওদেরটা বেটার বলছি আমি। আচ্ছা, হয়তো ওদেরটা স্বাভাবিক, ওদেরটা অস্বাভাবিক রকম ভালো হতে পারে। কিছু মেধাবী ছেলেও এখানে আছে, এটাও ঠিক। শুনছি সে খুবই মেধাবী যে ইলেক্টেড হয়েছে। এগুলো তো মানুষের মধ্যে প্রভাব ফেলে। কিন্তু আমরা ছোটবেলায় কি করতাম, আমার বাবা বলতে তোর বন্ধু বান্ধবকে ওই যে ফার্স্ট হয় সেকেন্ড হয় তো তোর ফ্রেন্ড হয় না। এই যে পরাজয়ের কারণ বিশ্লেষণ আমরা শুনছি, গত 2 দিন হলোই আমরা শুনছি, এই জায়গা থেকে মাসুদ কামাল যেটা বললেন যে জাতীয় রাজনীতির যে প্রভাব, বিএনপির যে নেগেটিভ জায়গাগুলো আছে, বিএনপির কতিপয় কর্মী যারা চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে গেছে, যে অভিযোগগুলো আসছে, সেটার একটা প্রভাব এখানে আছে। এবং এছাড়াও আচরণের কথাটাও উনি বললেন। আমি আপনার মন্তব্য শুনতে চাই। আপনি আসলে কি মনে করেন যে বিএনপির এই ডাকসুর কথা, আপনি ডাকসু নিয়ে বলছেন স্থগিত করা উচিত ছিল, যদি ডাকসু নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই আপনি কি? না, আসলে আমার কাছে মনে হয় যে আজকে মাসুদ কামাল ভাই মানে গতকাল থেকেই কথাগুলো খুব হালকাভাবে বলছেন। হ্যাঁ, ওনাকে আমি সবসময় খুব পছন্দ করি যে খুব গভীরে যে কথা বলেন, কিন্তু 2 দিন ধরে উনিও মনে হয় ইলেকশনের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, শরীর বেশি ভালো না, এই জন্য হয়তো খুব শ্যালোভাবে কথাগুলো বলছেন। আমার কাছে মনে হচ্ছে যে কামাল ভাইকে আমি স্পেশাল একটা চশমা কিনে দিব, হ্যাঁ, যেটা দিয়ে একটু গভীরে দেখতে পায়। হ্যাঁ, তো উনি যেটা করলেন যে কথাগুলো উনি বলছেন আচরণ, এবং দেখেন এই যে 17 বছর ছাত্রদল যেতে পারেনি, হ্যাঁ, এটাকেও কামাল ভাই খুবই হালকাভাবে দেখছেন। হ্যাঁ, আমরা যদি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, এটাকে হালকাভাবে দেখার কথা। একটা ছেলের আচরণ আপনি দেখবেন কি করে? ও তো হলেই ঢুকতে পারেনি, ওকে তো মেরে বের করে দেওয়া হয়েছে, ওই ছেলেকে তো কেউ চিনে না, তাই না? তো তাহলে আপনার আচরণ বোঝার জন্যও তো কিছুটা সময় লাগে। তো লেভেল প্লেইং ফিল্ড তো আসলে নাই, এটা তো সবচেয়ে বেশি সত্য কথা। এখন যে কথাগুলো আমি আরও অন্য জায়গা থেকেও বলতে চাই, যে শিক্ষক রাজনীতি নিয়ে সবসময় কথা আসে, তাই না? শিক্ষকরা তো আর্মি নয় যে তারা ভোট দেয় না। তো তার যেহেতু মতামত আছে, সে সাদা হতে পারে, কালো হতে পারে, নীল হতে পারে, বেগুনি হতে পারে, অসুবিধা নাই, সে তো কোনো না কোনো জায়গায় ভোট দেয়। তাহলে সে যেখানে ভোট দেয় তার মানে সে দলকে পছন্দ করে, তাহলে সেটা কেন সে বলতে পারবে না? আমি তো এটা কোনো সমস্যা দেখি না। সমস্যাটা কোথায় হয় জানেন? যখন কমপ্লিটলি
দলীয় নিয়োগ হয়, যে আপনার রেজাল্টের কথা ভাবছেন, যেটা আমরা গত 15 বছর দেখেছি। ইভেন আমি 15 বছরের থেকে লাস্ট 8-10 বছরের 7 বছরের কথা বলবো, যে ন্যাক্কারজনক ঘটনা মানে শিক্ষক নিয়োগে হয়েছে, সেটা রিফ্লেকশন এটা, তাই না? তো তাহলে মোটা দাগে শিক্ষকরা রাজনীতি করবে কি করবে না, এখানে জেসিন আপা আপনি ওই প্রসঙ্গটা তুলেননি, কিন্তু আমি একটা ভিডিওর কথা বলতেই চাই, কারণ এটা নিয়ে আমাকে অনেক ট্রোল করছে, অনেক বাজে কথা বলছে, কিন্তু আমি মনে করি যে জাতির সামনে এটা আমার বলা প্রয়োজন। একটা ভিডিও মানে একটা ছবি ভাইরাল হয়েছে, যেখানে তারেক রহমান আছেন এবং আমরা জাতীয়তাবাদী শিক্ষক, তারপরে অন্য ছেলে মেয়ে তারা আছেন। এটা আপনি আমাকে বলেন তো জেসিন আপা, যে গত মানে 1 বছর যারা টকশোতে কথা বলেন, যারা ভোকাল, তাদের কার সাথে তারেক রহমানের কথা হয়নি? কার সাথে হয়নি? 95% মানুষের সাথে হয়েছে। কামাল ভাই তো আরো বেশি লাকি, অসুস্থ হয়েছেন, তার বাসায় ফল চলে গেছে, তাই না? তো তাহলে আপনি চিন্তা করে দেখেন যে একটা 3-4 দিন আগের একটা মিটিং, সেখানে উনি কথা বলতেই পারেন যে একটা রাজনৈতিক দলের ছেলেরা ইলেকশন করছে, সেখানে কেমন হবে ইলেকশনটা, এটা জানার অধিকার ওনার আছে। কি কি তো বিষয় আলোচনা হয়েছিল সেই মিটিংয়ে? সেখানে একদম আসলাম খান কোনোদিন করবে না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ওই দিন যেটা হয়েছে, যে পূর্বের যারা মানে জাকসু ইলেকশনের সভাপতি ছিলেন, সমস্ত মানে খুব পুরনো নেতাদেরকে নিয়ে উনি বসেছেন ওখানে, এবং উনি জিজ্ঞেস করছেন যাচ্ছে ইলেকশনটা কেমন হবে, কি হবে, কি কি হতে পারে ইলেকশনের মধ্যে, মানে এখানে ছাত্র দলের ছেলেদের অবস্থান কেমন, এই সব টাইপের কথা হয়েছে। এখানে কিন্তু যে মোটা দাগে কথাটা বলে দেওয়া হচ্ছে যে বিএনপি পন্থী 2 দল শিক্ষকদের কারণে ইলেকশন হচ্ছে। আপনি তো দেখলেন আমি কি কি দেখাচ্ছি, দেখেন আরেকটা এক্সাম্পল আমার কাছে আছে, যে এখানে আমি যে হলটায় ছিলাম 15 নম্বর হল, সেই হলের যিনি আপনার প্রভোস্ট, যিনি নারী প্রভোস্ট, উনার এই ছবিটা, উনি একটা মাসুদ কামাল ভাই যে মানে প্রেস ব্রিফিং এর কথা বলছে, কেন করছে, উনি একটা প্রেস ব্রিফিং করছে, তার পাশে কে দেখেন ছাত্রী সংস্থার যে নেত্রী, তারা বসে ইলেকশনের সময় প্রেস ব্রিফিং করছে। আপনি কি মনে করেন যে তাহলে এই ইলেকশনটা মানে আপনি একজন প্রভোস্ট, তার তো নিরপেক্ষ থাকার কথা, তার পাশে কি করে ছাত্রী সংস্থার মানে ক্যান্ডিডেট বসে সে এই প্রেস ব্রিফিংটা করছে, তাই না? আচ্ছা, তো আমি তাহলে আসবো ওসমান হাদি, আমি একটি প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আমরা জানি যে ভোট রিগিং একটা বিষয় যেটা নিয়ে আমরা একদম অভিযোগ তুলতে পারি, কিন্তু এর বাইরে ভোটের আরও অনেকগুলো বিষয় থাকে, যেমন ধরুন ক্যাম্পেইন থাকে, যদি মিস ক্যাম্পেইন থাকে, এইভাবেও কিন্তু অনেক সময় একটা ভোটকে প্রভাবিত করা যায়। আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে বিএনপিকে খুব ভারতের পক্ষে কথা বলছে, ভারতের দালাল, এ ধরনের কথাবার্তা কিন্তু বলা হচ্ছে বিএনপিকে। এমনকি যে আপনি যেটা বললেন ট্যাগিংয়ের কথা বলছেন, যে রাজাকার, কিন্তু আমরা দেখলাম যে সেই জায়গাতে 24কে ছোট করা, 71কে সামনে আনা, সেসব মানে 24কেই সামনে আনা, 71কে ছোট করা, সেই পরিস্থিতির প্রেক্ষিতেই বোধহয় কথাগুলো এসেছিল। তো আমার প্রশ্ন আপনার কাছে, যে আমরা দেখি যে যখন জামাতের কোনো নেতা এই সরকারকে অবৈধ বলে, তখন ভারতের সাথে সুর মেলে যায় না, কিন্তু যদি এই সরকার নিয়ে কোনো প্রশ্ন যখন উঠেছে, বা নির্বাচন দ্রুত হওয়া নিয়ে কোনো প্রশ্ন যখন উঠেছে, বিএনপি বললে তখন এটা ভারতের সাথে সুর মিলে যায়। এই বিষয়টাকে আপনি কিভাবে যৌক্তিক বলবেন? ফাইন, এটা কোনো যৌক্তিক ব্যাপার না। প্রশ্ন হতে পারে ধরেন আমরা যেটা আসলে কতখানি কিভাবে অযৌক্তিক। এখন এখানে আমাদের যেটা একটা মিসলিডিং হচ্ছে, সেটা হলো ধরেন অনেকে ফেসবুকে ধরেন 1000 তার কমেন্ট পড়েছে, তো এখানে মনে পড়লো মেঘমল্লার বলেছিল যে শিবির তো কোনোভাবে জয় পাবে না, এই জন্য পাবে না যে বট আইডি তো ভোট দিতে পারে না। তো ওই কথা ধরে তো বট আইডিও ভোট দিল। তো আমাদের কথা হলো, আমরা আননোন কোনো আইডির কমেন্ট আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 একদম স্টুডেন্ট যারা বৈধ আইডি কার্ড আছে ভোট দিচ্ছে, এই দুটোকে যখন একই ফ্রেম করি, তখন তো একটা মানে ভুল মেসেজ যেতে পারে। ব্যাপারটা হলো, বরং আপনি ভাইকে মনে হয় জিজ্ঞেস করেছিলেন, আমরা যে জিনিসটা অনেকে মিস করে যাচ্ছি, আজকে সব থেকে বেশি আলোচনা করা উচিত ছিল আমাদের বাকশাসের এই ভরাডুবির কারণ। এইরকম ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থান, যাদের সামনের হিরোজ যারা, তারা তো এই যে বাকশাসের, ওরা তো অফকোর্স ডেডিকেটেড ফোর্স, মানে পরিচিত ফোর্স, রাইট? তাদের যে ভরাডুবি কেন্দ্রে ভিপিজিএস প্রত্যেকটা কেন হলো, এর একটা মেসেজ আমরা নিতে পারি, সেটা হলো বাক্সাসে আসার আগে আমি যদি আমার আগের প্রশ্নটা একটু জবাব আপনার কাছে জানতে চাই। আমরা কিন্তু অনলাইনে খুব দেখছি যে এই ট্যাগিংটা ভীষণভাবে হচ্ছে। তো এটা হলো মানে মোরাল পজিশন এমন জিনিস। জেনজিদের আর সিনিয়রদের একটা পার্থক্য কি, আমি জেনজিদের একটা ব্যাপার আমি নিজেও বুঝবার জন্য খেয়াল করলাম, তারা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড, তারা স্ট্রেইট কাট হওয়া পছন্দ করে। হামিম ভাই মোনামি ম্যাডামের সাথে যে আচরণটা করেছেন, অনেকে খুব দুঃখ পেয়েছেন, কারণ ছাত্রদলের সব থেকে ভালো ফেস ছিল হামিম ভাই,
ডাকসুর সেক্রেটারি জিএস হিসেবে যিনি, GS কেন? এবং দেখেন সবাই ওই দিন তাকে সবাই অনেক সমালোচনা করলো, মন খারাপ করলো। একদিন পরই আমি দেখলাম মোনামি ম্যামের সাথে একটা শোতে তিনি তাকে সরি বলছেন, যারা তাকে ভোট দেয় নাই, যারা তাকে আগের দিন বকাঝকা করেছে, প্রত্যেককে তাকে ভবিষ্যৎ বাংলাদেশের একজন হিরো হিসেবে কনগ্রাচুলেট করেছে। এর মানে হলো এই যে স্ট্রেট ফরওয়ার্ড হওয়া, এইটা মানুষ এখন পছন্দ করে, খুব ডিপ্লোমেটিক কথাবার্তা মানুষ পছন্দ করে, এটা আমাদের জন্য শিক্ষা। আর ছাত্রদলের একটা বড় অর্জন আছে, সেটা আমরা বলতেছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখেন ছাত্রদল তো স্বাভাবিক ব্যাপার, ছাত্রদল যেহেতু একটা ক্যাডার বেস পার্টি সিস্টেমের মধ্যে দিয়ে যায় না, সুতরাং সে প্রচন্ড স্ক্যাটার্ড ছিল। এই 20 দিনের মধ্যে সে পুরো একটা ফোর্স হিসেবে যে গুছিয়ে উঠে দাঁড়ালো, এবং সে এখানে বাক্সাসের যেটা সামনে আসার কথা ছিল তার পরিবর্তে আমরা বরং আলাপ করছি শিবিরের প্যানেল বরং ছাত্রদলের প্যানেল, এটা তো তাদের একটা বিশাল বিজয়। নাম্বার 2, এখানে তাদের আমরা বরং প্রত্যাশা করেছিলাম হামিম ভাই হয়তো হয়ে আসবেন, অথবা হামিম আর ফরহাদের মধ্যে তুমুল 500-1000 ভোটের প্রতিদ্বন্দ্বিতা ঘটবে। আমরা বরং যেটা অনেকের সাথে কথা বলেও বুঝেছি, ওই দিনের কিছু ভুল রিয়াকশনের কারণে লাঞ্চের পরের প্রচুর ভোট হামিম ভাই পান নাই, মিস করে গেছেন, এবং একটা উনি অ্যাড্রেসও করেছেন। এখন আমি বরং আপনাকে একটু বলি যে আপা যেটা বলছিলেন না, যে কাউকে বোঝার জন্য তো সময় দিতে হয়, তো ছাত্রদল তো ক্যাম্পাসে ও অর্থে থাকতে পারে নাই। এখন এই কথা তো সত্য যে কাউকে বোঝার জন্য সময় দিতে হবে। এখন একই কথা যদি আবার এনসিপি বা অন্যান্য দল জাতীয় নির্বাচনের ক্ষেত্রে বলে যে আমাদের তাহলে মানে ধরেন, অথবা বিএনপিও তো তাকে জনগণকে বোঝার জন্য সময় দেওয়া দরকার, তো বিএনপি গণতন্ত্রের স্বার্থেই যেরকম দ্রুত নির্বাচন চাচ্ছে, সে তো ওই সময়টা তাহলে চাচ্ছে না কেন? খুবই ভ্যালিড কারণ, যে দ্রুত নির্বাচন না হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। তো ও কথা তো ছাত্র সংসদের নির্বাচনেও একইভাবে প্রযোজ্য হতে পারে। আর একটা হলো ম্যাম যেটা বলছিলেন, একটু আমি রেসপন্স করি, যে আমাদের দেশে একটা হয়ে গেছে ফার্স্ট ক্লাস ফার্স্ট মানেই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে। আমরা একটা কথা কেন বলি না যে একটা ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া টিচার হওয়ার একমাত্র ক্রাইটেরিয়া না। বাংলাদেশের কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ডেমো ক্লাস নেওয়া হয় না। আমি আপনাকে আমি বলতে পারি, আমি যে ইন্টার পর্যন্ত মাদ্রাসাটায় পড়েছি, এইখানে টিচারদের রিটেন পরীক্ষার পরে যারা প্রথম 5 জন হতো, একদম সরাসরি ক্লাসে পাঠানো হতো, আমাদেরকে খাতা কলম দেওয়া হতো, পয়েন্টে পয়েন্টে আমরা মার্কিং করতাম, সেই মার্ক যোগ করে যে তার সে ক্লাস কন্ডাক্ট কেমন করে, কোশ্চেনের উত্তর কিভাবে দিতে পারে। আপনি বাংলাদেশে হচ্ছে কি, পাবলিক ইউনিভার্সিটিতে আমি আমার মিনিমাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার ডিপার্টমেন্টের 80% টিচারের কথা বলতে পারবো। এটা শুনলে খুব খারাপ শোনা যাবে, তবুও বলি, যারা সবাই ফার্স্ট ক্লাস ফার্স্ট, তারা ডিপার্টমেন্টে থাকা অবস্থায় হাতে লিখে যে নোট করেছিলেন, আজ থেকে 18-20 বছর পরে তিনি ক্লাস নিচ্ছেন, সেই নোটটা সামনে এসে পড়েন, এবং তিনি তার ডেস্ক থেকে 2 ফিট দূরে যান না, তাহলে তার হাত থেকে নোট সরে যাবে। তো অথচ কানাডা থেকে আমেরিকায় প্রত্যেকটা জায়গায়, দুনিয়ার কোনো বড় দেশে পাবলিক ইউনিভার্সিটির টিচারদেরকে আজীবনের জন্য নিয়োগ দেওয়া হয় না, তাকে রিনিউ করতে হয়। আমি যেটা করে কয় টাকা বেতন পাবো, ওই কয় টাকা রিসার্চের প্রজেক্ট আনতে হবে। আর এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচার হিসেবে ঢুকতে মানে মরার আগ পর্যন্ত আর তার কোনো চাকরি যাবে না, এখান থেকে বের হতে হবে। আর এবং তাদের বিরুদ্ধে কখনো কিছু বলা যাবে বলা, এবং এটা আপনাকে বলি, মানে যেমন আমার ইউনিভার্সিটিতে আমি একটা শোতে বলেছিও, ফার্স্ট ইয়ারে একটা ছেলেকে তার টিচার শুধু শব্দের উচ্চারণ নিয়ে আমাকে সে একটা শব্দ জিজ্ঞেস করেছে, আমি নিশ্চিতভাবে সঠিক উচ্চারণ বলেছি, কিন্তু তার পছন্দ হয় নাই। এরপরে আমার পকেটে অক্সফোর্ড ডিকশনারি ছিল আমার ব্যাগে, আমি বের করে তাকে কেন দেখালাম ফনেটিক ডিসক্রিপশনে কি লেখা আছে। সে এমন চাতে আমাকে চেতলো, 250 স্টুডেন্ট আমাকে সবার সামনে থেকে পিছনে বসাই দিল, তারপর বললো এই মোল্লা মুন্সি যেন আমি আর কোনোদিন সামনে দেখি না, এবং বললো আই উইল হেল ইউর লাইফ। আচ্ছা, আমরা এই একটু যে আমাদের যে ব্যাপারটা, সময় শেষ হয়ে যাচ্ছে, খুব সংক্ষেপে একটু শুনতে চাই যে এই যে বর্তমানে আমাদের বাক্সাসের এই যে পরাজয়, এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি নিজেও এক সময় আমার প্রোগ্রামে এখানে বলেছিলেন, আমরা কথা বলেছিলাম যে নাহিদ ইসলাম এর ভূমিকা, এবং যদি আওয়ামী লীগ ফিরে আসে সবার আগে নাহিদ ইসলামকে ফাঁসি দেবে, সেই কথাটাও আপনি বলেছেন। এবং আমরা সবাই জানি যে নাহিদ ইসলাম অগ্রসৈনিক এই গণঅভ্যুত্থানে, রাইট? সেই নাহিদ ইসলামের দল যে সংগঠনকে সাপোর্ট করছে, এবং কাদের বা বাকি যারা এখানে ইউনিভার্সিটি বেস পলিটিক্স করে এসছে, এই গণঅভ্যুত্থানে থেকেছে, তাদের দলের এই পরাজয়কে এইটার একটা মাত্র মেসেজ, এটা আমার জন্য সবার জন্য, আমরা যেটা ওদের বিরুদ্ধে তো, ওদের সংগঠনের বিরুদ্ধে তো এরকম, এটা যেটা বুঝতে পেরেছি, এখনকার যারা বিশেষ করে তরুণ প্রজন্ম, তারা না আপনি কতখানি 71 রান করেন, কতখানি 24, এগুলোর লেস ফোকাসড। তার মানে 24ও এখন তাদের কাছে আমি তো হাজারবার বলেছি, আপনি যদি 71 এর মতো 24 কে কচলাতে তিতে বানিয়ে ফেলেন, মানুষের 24 কে ছুড়ে ফেলবে। এটাকে নিয়ে বাণিজ্য করা যাবে না, জুলাই যোদ্ধা নামটা পরিচয় দিয়ে কিছু করা যাবে না। বরং যেটা কাজ, এখান থেকে যে নেতৃত্ব উঠে আসলো, তারা কতটুকু ওয়েলফেয়ার স্টেট গড়বার জন্য, ভালো রাষ্ট্র ভালো সমাজ গড়বার জন্য কাজ করছে। এর মানে
আমি যদি মুক্তিযোদ্ধাও হই, আমি যদি জুলাইয়ের জানবাজ কর্মী হই, কিন্তু আমি যদি চুরি করি, করাপ্টেড হই, মানুষ আমাকে ছুরি মারবে। আর আমি যদি অত বড় কিছু না হই কিন্তু ভালো কাজ করে দেখাতে পারি, মানুষ আমাকে আপন করবে। এটাই আমাদের জন্য মেসেজ। ওকে, তার মানে আপনি কি বলতে চাইছেন তারা 24 নিয়ে বেশি কচলাকুচলি করায় তাদের এটা প্রভাব পড়েছে? সবকিছুর উপরে এবং কারাগার করালো 71 এর বিপরীতে 24, 71 এর ধারাবাহিকতা হলো 24। 71 কে আওয়ামী লীগ এবং ভারত মিলে কুক্ষিগত করেছে। আমরা মহান 71 এর অর্জন দিয়ে রাষ্ট্র বানাতে পারি না। 24 নিয়ে তো ছাত্র শিবিরও কম রাজনীতি করেনি। দেখেন সবাই আপা, আমি বলি রাজনীতি সবাই করবে, ফ্যাক্ট হলো একটাকে দিয়ে আরেকটার মাইনাস করে, একটার মুখোমুখি দাঁড় করে। এটা বাকশাস অন্যান্য সংগঠনের সহযোগিতা কত পাচ্ছে? ইনকিলাব মঞ্চ তো বাকশাসকে সেভাবে সহযোগিতা করেনি। আপনার প্রতিষ্ঠানের সদস্য তো গিয়ে ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচন করেছে। এটা আবার ক্লিয়ার করি, আপনারা জানেন হয়তো, এরপর বলি। ইনকিলাব মঞ্চর কমন স্ট্র্যাটেজি আমরা একদম প্রেসে বলেছি, সারা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ইনকিলাব মঞ্চ নিজে প্যানেল দিবে না। দুটো কারণে, আমাদের পিছনে যেই পরিমাণ মানুষ লেগে আছে, কোথাও কি ব্ল্যান্ডার হয়ে যাবে, আমরা ড্যামেজ কন্ট্রোল করতে পারবো না। সুতরাং আমরা বলেছি আমাদের যে কোনো কর্মী তার স্বতন্ত্র অথবা যে কোনো পছন্দের প্যানেলে করতে পারবে। দেখেন আমাদের জুমার কথা বলা হচ্ছে, আরেকজনের কথা বলা হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন ইনকিলাবের কর্মী নির্বাচন করেছে। একজন গেছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে জুমা, কিন্তু আরো 2 জন কিন্তু স্বতন্ত্র করেছে এবং তার মধ্যে একজন উইন করেছে। সে কথা কিন্তু কেউ বলছে না। স্বতন্ত্র করেছে একজন। আচ্ছা, অশেষ ধন্যবাদ শেয়ার করার জন্য, এটা মনে করিয়ে দেওয়ার জন্য। এটা আমাদের সময় একেবারে শেষ, কিন্তু আমি একদমই শেষে জানতে চাইছি মাসুদ কামাল আপনার মন্তব্য। আপনি জানেন যে খুবই শীঘ্রই জুলাই সনদ বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে কর্মসূচি যাচ্ছে কয়েকটি দল, তার মধ্যে জামাত ইসলামী আছে, জাতীয় নাগরিক পার্টিটা আমি শিওর না, আমি যতদূর জানি তারা এটা নিয়ে কথা বলছে, সহ 8টি দল ইসলামিক দলগুলো আছে। এবং সেখানে যে দাবিগুলো আছে সেগুলো হচ্ছে, একটা হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড, জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। আপনি তো বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাটাই ঠিক হয়নি এভাবে, এখন জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি আসছে। কিভাবে দেখছেন আপনি মাসুদ কামাল? আপনি 3টা পয়েন্ট বললেন। সংখ্যানুপাতিক যে পদ্ধতির কথা বলছে, আমি নিজে ব্যক্তিগতভাবে সংখ্যানুপাতিকের পক্ষে, আমি নিজে। কিন্তু আমি মনে করি এই সময়ের সংখ্যানুপাতিক যে দাবিটা নির্বাচনকে পিছিয়ে দেবে। কাজে আমি মনে করি এই নির্বাচনটা আমাদের আগের নিয়মে হওয়া উচিত। এবং যারা সংখ্যানুপাতিক নিয়ে কথা বলেন, দাবি করেন, তাদের দাবিটা অব্যাহত থাকুক, দাবিটা চলুক, এই দাবিটা জনগণের কাছে যাক। এখনও মানুষ সংখ্যানুপাতিক বুঝে না। জনগণের কাছে যখন যাবে পুরো ইলেকশনের মধ্যে, তারা তাদের এটা পলিটিক্যাল হিসেবে লেভেল প্লেইং ফিল্ডটা নষ্ট করে হলো সরকার। যদি সরকারি দল থাকে তখন লেভেল প্লেইং ফিল্ড থাকে না। যে কথাটা প্রায় বলা হচ্ছে যে জাতীয়তাবাদী ছাত্র দল 20 দিন সময় পাইছে না, তথ্য ঠিক না। তারা পুরো 1 বছর সময় পাইছে। 1 বছর কি করছে? তারা 1 বছর কি করছে? কাজেই ওইগুলো বলে লাভ নাই রে ভাই। লেভেল প্লেইং ফিল্ডে এটা সরকার নষ্ট করে। এইখানে যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, বাংলাদেশের মাটি এখন সবার জন্য সমান, সবাই সবার কাছে যাইতে পারতেছে, কেউ না করতেছে না যাইতে। আপনি যান না ঢাকা শহর, আপনার পছন্দ, আপনার সচিবালয় পছন্দ, ওখানে যাতায়াত করলে আপনার নগদ নারায়ণ আসে, যান আপনি ওখানে, তাহলে আপনি ওটুকুই পাবেন। আর যারা নাকি মানুষের কাছে যায়, কেউ না করছে, কেউ গেলে কেউ মারতেছে, কেউ পারতেছে না তো। বরং লেভেল প্লেইং ফিল্ডের কথা বলতে পারে জাতীয় পার্টি, যে আমাদের প্লেইং ফিল্ডের সমান নামার জন্য এটুকু বলতে পারে। কিন্তু সেটাও দেখেন, আমি যে কথা বরাবর বলি, এই ফিল্ডটা নষ্ট করে হলো সরকার। কিন্তু জাতীয় পার্টি তো নিষিদ্ধের দাবি আসছে, এখন তারা দাবি আসা মানে কি নিষিদ্ধ হয়ে গেছে? না, দাবি এসেছে। আমি সেই প্রসঙ্গটাই যদি শুনি, একেবারে সময় নেই, 1 মিনিটে যদি আপনি বলেন যে আপনি কিভাবে দেখছেন। আমি বলি আপনাকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ হবে না, আমি আপনাকে ভুল করে দিলাম। কেন হবে না আমি বলি, বিএনপি চায় না, বিএনপি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে দিবে না। বিএনপি যা চায় তাই হয় না, যা চায়, বিএনপির বড় দল, বিএনপি যদি তখন আওয়ামী লীগটা না চাইতো তখন হইতো না। ওকে, আমি আসবো যদি সময় পাই আপনার কাছে আরেকবার। ডক্টর নাহরিন খান, আপনি কিভাবে দেখছেন এই দাবিগুলোকে? আমি অলরেডি বলেছি, বিশেষ করে জাতীয় পার্টি এবং 14 দলের নিষিদ্ধের যে দাবি। আচ্ছা, একটু বলতে চাই যে হাদি কতগুলো সুন্দর ইনফরমেশন দিল যেটা আমি জানতাম না। যে দেখেন, শিবিরেরও নাকি 2 ভাগ আছে, এক দল আরেক দলের কথা শুনে বা মানে কিছু একটা, এগুলো কিন্তু নতুন ইনফরমেশন। জামাতে ইসলামের সাথে শিবিরের কোনো ধরনের কানেকশন, এগুলো কিন্তু আমরা জানি না। আমি আসলে বললাম আপা, এখন খোঁজ নিয়ে দেখতে পারেন। হ্যাঁ, না, আমি এই জন্য হাদিকে সাপোর্ট করেই বলছি। এই যে দেখেন, 10টা নিবন্ধিত ইসলামিক দল আছে, তারা কিন্তু এক কাতারে দাঁড়াতে পারে না। আমি আসলে আজকে
মনে করি যে বাংলাদেশ এমন একটা দেশ, আমরা সবাই মুসলিম এবং আমরা হয়তো আমি আপনি হিজাব করি না, কিন্তু মনে প্রাণে আমরা মুসলিম, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই জন্য আমি চাই যে আমরা প্রো মুসলিম একটা দেশ, এবং আমি চাই যে যারা নর্মাল ওলামা আছেন, ইসলামিক চিন্তাবিদ আছেন, তারা এই যে জামাতি ইসলামী এরা যে ধর্ম নিয়ে রাজনীতি করে তার বাইরে যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। হাদি বলেছেন যে কেন এনসিপি তো সময় পেল না, মানে তারা যদি বলে জাতীয় নির্বাচনটা আর একটু পেছানো, দেখেন ডাকসুর সাথে তো আর দেশের অর্থনীতির কোনো সম্পর্ক নাই, তাই না? জাতীয় নির্বাচনটার সাথে কিন্তু আমাদের মানে অর্থনীতির একটা বিরাট সম্পর্ক আছে, সেটা হাদির বুঝতে হবে। আর হাদিকে একটা গুড নিউজ আমি দিতে চাই, যে হাদি যে বললেন না যে প্রথম শ্রেণীতে প্রথম হলেই ভালো শিক্ষক হতে পারে না, হাদির সাথে আমি সম্পূর্ণরূপে একমত। হ্যাঁ, কিন্তু হাদিকে গুড নিউজটা যেটা দিব, যে এইবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিয়োগের যে নতুন ক্রাইটেরিয়া হচ্ছে, আমি সেটার একজন মেম্বার, এবং আমরা সেটাতে এই যে ডেমো ক্লাস নেওয়ার বিষয়টি, জাতীয় পার্টি নিষিদ্ধ হতে যেই গ্রাউন্ড দরকার, গ্রাউন্ড ইজ ভেরি ওকে, যে কারণে আওয়ামী লীগকে তারা শুধু এম্পাওয়ার করে না, মনস্টার হতে সাহায্য করেছে। তো এটা তো কিন্তু হতেই এত পারে, পরে আসলো কেন? মানে হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আসলো সেই সময়টাতে কেন আরো মানে এই এখন দাবিগুলো? ব্যাপার হলো যে এক একটা মোমেন্টাম তো তৈরি হয়, যেমন যখন মানুষ বুঝতে পারলো যে এখন জাতীয় পার্টির ঘাড়ে চড়ে আওয়ামী লীগকে ফিরতে চাচ্ছে, তখন হয়তো এই ব্যাপারটা সামনে আসছে। কিন্তু আমার ধারণা এই সরকার ওইটা করবার মতো ক্যাপাসিটি নাই, সে ওই পর্যন্ত যাবে না। এটা হলো এই সরকারের ব্যাপার। হ্যাঁ, যদি জাতীয় ঐক্যমত্য হতো, বিএনপি জামাত সবাই মিলে চাইতো, তাহলে এটা 1-2 এর ব্যাপার। কিন্তু আমাদের যেটা আফসোস, নির্বাচন যত সামনের দিকে আসছে, জাতীয় মৌলিক ইস্যুগুলোতে আমরা বিএনপি জামাতের মতো প্রধান দলগুলোকে আমরা মনে হয় একসাথে আর চা খেতে দেখছি না। এটা হওয়া দরকার। ইভেন আমি মনে করি নির্বাচন যেখানে যা হোক, বিএনপি জামাত ইসলামের মতো বড় দুটো ফোর্সের মধ্যে যত বেশি বিভাজন হবে, এই বিভাজনের সুবিধাটা পুরো আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদ এই দিবে। বিভাজন কমানোর কোনো সুযোগ এখনো আছে বলে আপনি মনে অফকোর্স করেন? আছে, কেন নাই? আমরা তো মনে করি নিচে যা হোক, বিএনপির হাইকমান্ড, জামাত ইসলাম, এনসিপির হাইকমান্ডের অন্তত প্রতি 2-3 দিন পর পর একসাথে চা খাওয়া উচিত, অন্তত ফোনে কথা বলা উচিত। এইটা যদি তার হেরে যায়, খেয়াল করেন, আবারও বলি, বিএনপির হাজারো সমালোচনা করে বলি, বিএনপি যদি ডুবে তাহলে সে একা ডুববে না, পুরো বাংলাদেশ নিয়ে ডুববে। কারণ ওই বিএনপিকে রক্ষা করারও দায়িত্ব আমাদের, বেগম জিয়া এবং শহীদ জিয়ার। কারণ সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের সব থেকে বড় একটা সৈনিক। সুতরাং কিন্তু তাকে এই কিন্তু বকাঝকা যখন দিয়ে বলা সামনে হচ্ছে রাখতে কথা, হবে। তখন তো পুরোপুরি বিএনপিকেই ট্যাগিং করা হচ্ছে যে বিএনপি ভারতের দালাল, এরকম কথা খেয়াল বলা করেন, হচ্ছে। এইটা আসলে আমি আপা বলি, দেখেন আমার মনে হয় না সিগনিফিকেন্ট খুব জায়গা থেকে কেউ বলে। এখন লেস সিগনিফিকেন্ট কোন ইস্যুকে যখন শেষ কেউ করে দিতে হবে। বড় করে, তাহলে তো এটা শেষ করে সমস্যা। দিতে Thank you, হবে। thank you. আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি।